আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি ভালোই আছেন সবাই। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ক্লাস করার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় 1.2 ফাংশন অধ্যায় নিয়ে। ফাংশন অধ্যায়ে আমাদের যশোর বোর্ডের একটা সৃজনশীল তুলে রাখছি। এই সৃজনশীলটার সমাধান করব আমরা। সমাধান করার জন্য সর্বপ্রথম যে প্রশ্নটা করছে যে ফাংশন এর ডোমেন নির্ণয় করো। আমরা গতদিনে শিখছিলাম যে ফাংশন একটা প্রক্রিয়া। ফাংশন কি একটা প্রক্রিয়া। প্রক্রিয়াটা কি করে, যে সংখ্যাগুলো রূপান্তর করে। এখানে x এর মান যদি আমরা প্রবেশ করাই, ফাংশন কি করে, সংখ্যাগুলো রূপান্তর করে অর্থাৎ পরিবর্তন করে এদিকে দিয়ে বার করে দেয়। আমরা সামনের অংশটাকে বলি ডোমেন। সামনেরটাকে কি বলি, ইনপুট অর্থাৎ ডোমেন। ইনপুটটাই হচ্ছে ডোমেন। এই ডোমেনগুলো বের করতে হবে আমাকে। এখন ডোমেন যদি বের করতে চাই, তাহলে একটা ফাংশন আমাদের এখানে উল্লেখ করাই আছে। ফাংশনটা কি, যে ক নাম্বার দেওয়া আছে মুছে দেই। দেওয়া আছে f of x 2x minus 5 2x plus 3। এখানে x এর মান ইনপুট করতে হবে অর্থাৎ প্রবেশ করাতে হবে। আমরা কি যে কোনো x এর মান প্রবেশ করাতে পারবো? চাইলেই হয় না, কারণ আমাদের কিছু অবাস্তব সংখ্যাসমূহের আকার আছে। এরকম আকারের সংখ্যা আসলে আমাদের সংখ্যাগুলো অবাস্তব হয়। কি হয়? অবাস্তব আকার, অবাস্তব সংখ্যা হয়ে যায়। অবাস্তব সংখ্যার মধ্যে পড়ে অসীম সংখ্যা, তারপরে অসংজ্ঞায়িত সংখ্যা, যেগুলোকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না, অসংগত সংখ্যা। তাহলে এই ধরনের যে সংখ্যাগুলো আমরা অবাস্তব সংখ্যা বলি। কিন্তু অবাস্তব সংখ্যাসমূহের আকারগুলো এরকম হতে পারে যে লব আছে, হর শূন্য হতে পারে। তাহলে হর শূন্য যদি হয়ে যায় তাহলে কি হয়, সেটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে। আবার বর্গমূলের নিচে যদি ঋণাত্মক সংখ্যা থাকে, বর্গমূলের নিচে যদি সংখ্যাটা ঋণাত্মক হয়, সেটাও হচ্ছে অবাস্তব সংখ্যা। লগের পিছনে 0 থাকলেও অবাস্তব সংখ্যা, লগের পিছনে ঋণাত্মক মান থাকলেও সেগুলো অবাস্তব সংখ্যা। এরকম অসংখ্য অবাস্তব সংখ্যার আকার আছে। তাহলে এই ধরনের আকার থেকে আমরা প্রথম আকারটা দেখতেছি লব এবং হর আকারে। তার মানে এই নিয়মটা ফলো করতে হবে। আমরা জানি যে নিচেরটা 0 হয়ে গেলে এটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে। তার মানে আমরা এমন কোনো মান এখানে প্রবেশ করাতে পারবো না যেখানে হরটা 0 হয়ে যায়। এখানে 2x plus 3 এটাকে কখনো 0 বানানো যাবে না। 0 হলে আমাদের অসংগত মান বের হবে। আচ্ছা, এবার দেখি তাহলে 2x minus 3 x, এই 2টা এখন কোন অবস্থায় আছে? পক্ষান্তর করে কি হবে, -3/2 ইকুয়াল না নট ইকুয়াল। তার মানে x এর মান আমরা -3/2 বসাতে পারবো না, কারণ -3/2 যদি আমরা বসাই তাহলে এই হরটা 0 হয়ে যাবে। কাজেই আমরা এখন বলতে পারি যে f of x এর ডোমেন, আমরা পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে, বাস্তব সংখ্যা সবগুলাই ডোমেন হিসাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারকেই আমরা ডোমেন হিসাবে ব্যবহার করতে পারি। কিন্তু শুধু 3/2 কে -3/2 কে আমরা ডোমেন হিসাবে ব্যবহার করতে পারি না। এটাকে আমরা এভাবে সংক্ষেপে প্রকাশ করতে পারি আর বা, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট থেকে আর কে বাদ দিয়ে দিলে পাবো, এটাকে বাদ দিলে পাচ্ছি আমরা -3/2 এটা।
তাহলে এটাই হচ্ছে আমাদের ডোমেন। তার মানে বাস্তব সংখ্যার অবাস্তব সংখ্যাসমূহের আকারগুলো থেকেই আমাকে বের করে নিতে হবে যে কোন মানগুলো আমরা ফাংশনে প্রবেশ করাতে পারি আর কোনগুলো পারি না। যেগুলো আমরা প্রবেশ করাতে পারবো সেগুলো হচ্ছে ডোমেন, আর যেগুলো আমরা পারবো না সেগুলো ডোমেন হতে পারবে। তাহলে ডোমেন সম্পর্কে আমরা জানলাম। এরপরে আসি ফাংশনটি একক কিনা সে সম্পর্কে আলোচনা করব। খ নাম্বার, ফাংশন কখন একক হয়? আমরা জানি যে ডোমেনে ভিন্ন ভিন্ন উপাদানের জন্য রেঞ্জগুলো ভিন্ন ভিন্ন হয়, রেঞ্জগুলো ভিন্ন ভিন্ন হতে হয়। তাহলে এরকম যদি প্রত্যেকটা উপাদানের জন্য প্রত্যেকটা প্রতিচ্ছবিগুলা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে আমরা এই ধরনের ফাংশনকে বলতে পারি একক ফাংশন। আর কখন একক ফাংশন বলা যায় না? যখন আমাদের প্রতিচ্ছবিগুলা আলাদা হয় না। ধরতেছি এক আলাদা আলাদা মান, একটা করে প্রত্যেকবারই একটা করে মান বের হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে একই মান বের হয়ে গেছে দুইবার। এই ধরনের ফাংশনগুলোকে আমরা একক ফাংশন বলতে পারি। তাহলে খ নাম্বার সমাধানের জন্য আমাদের কি করতে হবে? যে আগে ফাংশনটা কি দেওয়া আছে সেটা তুলে নেই। f of x 2x minus 5 2x plus 3 এই ফাংশন দেওয়া আছে। এখন এখানে আমরা ডোমেন হিসাবে দুটো সংখ্যা ব্যবহার করি, একটা a1 একটা a2 ধরি। ডোমেন আমরা ধরলাম a1 a2, এই দুটা f এর ডোমেন, অর্থাৎ এই দুটো সংখ্যাকে আমরা ফাংশনের ভিতরে প্রবেশ করাতে পারি। তাহলে ফাংশনের ভিতরে যেহেতু প্রবেশ করাতে পারি, তাহলে এখানে a যখন প্রবেশ করাবো তখন এর অ্যান্সারটা হবে a1, আবার যখন b যখন প্রবেশ করাবো তখন এর অ্যান্সারটা কি হবে? a2 যখন প্রবেশ করাবো তখন f অফ ভিতরে বসবে a2। এখন দেখি যে দুইটাই ভিন্ন ভিন্ন হতে হবে। এখানে বোঝা যাচ্ছে যে দুইটাই আলাদা জিনিস, কিন্তু দুইটাই যদি একই হয়, সমান হয়ে যায়, তার মানে দুইটাই যদি একটা সংখ্যা হয়, আপাতত মনে করি যে দুইটাই যদি একটা সংখ্যা হয় তাহলে ডোমেনগুলো কয়টা উপস্থিত ছিল সেখানে সেটা খুঁজে বের করতে পারলে আমরা বলতে পারবো যে এটা একক ফাংশন কি না। তাহলে আমরা এই দুটাকে ডোমেন ধরলাম। তাহলে এখানে হচ্ছে f of a1 f of a2, তাকে বলতে হবে f of x একক হবে f1 f2 যদি ও কেবলমাত্র যদি a1 a2। তার মানে আমরা যে রেঞ্জগুলো দেখতেছি এই রেঞ্জগুলো যদি একটাই সংখ্যা হয়, অর্থাৎ এই দুটা একই সংখ্যা হয়ে যাবে। এই দুটো যদি একই সংখ্যা হয় তাহলে ডোমেনগুলোকেও একই হতে হবে, তবেই আমরা বলতে পারবো এটা একক ফাংশন। কারণ দুইটা ডোমেন থেকে একটা অ্যান্সার আসলে আমরা এটাকে একক ফাংশন বলতে পারি না। তাহলে আমাকে এখন যাচাই করতে হবে যে অতএব f1 f2 1 বসাই এখানে, ফাংশনের ভিতরে কি আছে? 1 আছে। আমরা জানি ফাংশনের ভিতরে যেটা থাকে সেটা চলগুলা পরিবর্তন হতে পারে। তাহলে x এর জায়গা কে দখল করছে? এখানে a1। তাহলে এখানে দখল করবে x এর জায়গা a1, 2a1 minus 5 2a1 plus 3।
ঠিক অনুরূপভাবে এখানেও কি এবার প্রবেশ করাইছি a2, তাহলে 2a2 minus 5 2a2 plus 3, এই কোণা আর এই কোণা গুণ করে নিই, তাহলে 2a1 minus 5 এর সঙ্গে গুণ হচ্ছে 2a2 plus 3 2, এবার এটা গুণ করব, এখানে আছে কি 2a1 plus 3 2a2 minus 5, এখন 2 আর 2a1 2a2 গুণ করলে আমরা কি পাবো 2 2 4, a1 আর a2 গুণ করলে a1 a2, এটার সঙ্গে পরেরটা গুণ করলে 2 3 6 আর সাথে আছে a1, এটা গুণ করলে 5 5 আর 2 এ গুণ করলে 10 আর সাথে আছে a2 -5 দ্বারা এবার পরেরটা গুণ করলে কি পাবো প্লাস এর মাইনাসে মাইনাস 1, এবার ওই পাশেও গুণ করব, এই পাশে এটা গুণ করলে একই ভাবে আমরা 4a1 a2 পাবো, 5 2 এ 10 a1 পাবো, এটা গুণ করলে পাবো 3 2 এ 6 a2 পাবো, 3 5 এ -15 পাবো, আমরা একই ভাবে এখানে পাবো। এখন দেখি উভয় পক্ষ থেকে আমার কোন সংখ্যাগুলো বাদ দেওয়া যায়। এটাকে আমরা বাদ দিতে পারি, উভয় পক্ষে সমান সংখ্যক বিষয় সমান সংখ্যক মান যদি বাদ দেওয়া যায় সমীকরণের মান পরিবর্তন হয় না, তাহলে এই দুটো একই, আমরা এই দুটোকে বাদ দিতে পারি। আর কি পাওয়া যায় এই অংশ আর এই অংশ, এই দুটাকেও আমরা বাদ দিতে পারি, তাহলে থাকে কি থাকে আমাদের এখানে 6a1 এখানে হচ্ছে -10a2, এই পাশে থাকে -10a1 plus 6a2, এলাইকে পাই। এখন a আর b কে সমান প্রমাণ করতে হবে, তার মানে অবশ্যই a গুলাকে একদিকে আর b গুলাকে আরেকদিকে নিতে হবে। তাহলে a কে যদি একদিকে নেই তাহলে এই পাশে আছে 6a1 আর এই পাশে আসলে হচ্ছে প্লাস 10a1, 6a2 এই পাশে আসলে হচ্ছে প্লাস 10a2, 6 10 এ 16 এখন উভয় পক্ষ থেকে আমরা 16 দ্বারা ভাগ করলে কি পাবো a1 a2 পেয়ে গেলাম। এখন আমাদের বলাই আছে যদি ডোমেইন দুটো একই হয়, রেঞ্জ দুটো একই হয়, ডোমেইন দুটোও যদি একই হয় তাহলে আমরা কি বলতে পারি ফাংশনটা একক ফাংশন। তাহলে আমরা এখন বলতে পারি অতএব f of x এক ফাংশন। তাহলে জাস্ট এই লাইনটা কারো মাথায় থাকলেই আমরা এই বিষয়টা সমাধান করতে পারবো যে একক ফাংশন কি না। এরপরে তাহলে আসি যে প্রশ্নটা আমাদের বইয়ে আছে যে এটা অনটু ফাংশন কি না নির্ধারণ করো। এখন অনটু ফাংশন কখন হয়? যখন কোনো একক ফাংশন, তার মানে একক হতেই হবে ফাংশনটাকে, যখন কোনো একক ফাংশনের কোডোমেইন এবং রেঞ্জ সমান হয়ে থাকে তাহলে তাকে সার্বিক ফাংশন বা অনটু ফাংশন বলা হয়। এখানে সামনের যে চিত্রের সামনের অংশটা সেটাকে বলা হয় ডোমেইন, পিছনের অংশটাকে বলা হয় রেক্ট, এটা হচ্ছে কোডোমেইন। এই কোডোমেইনটা আমরা দেখব যে রেঞ্জের সমান হয় কিনা। তবে রেঞ্জের জন্য আমরা করছিলাম যে বিপরীত ফাংশনের ডোমেইন হচ্ছে রেঞ্জ, বিপরীত ফাংশনের ডোমেইনটাই রেঞ্জ। তাহলে আমাকে জানতে হবে যে বিপরীত ফাংশনটা কি। তো বিপরীত ফাংশন নির্ণয়ে আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে দেওয়া আছে একটা ফাংশন, এটা আগে নিব, দেওয়া আছে কি দেওয়া আছে f of x 2x minus 5
2x প্লাস 3 এটা একটা ফাংশন দেওয়া আছে। এরপরে এখান থেকে আমরা কি নির্ণয় করব? বিপরীত ফাংশনটা নির্ণয় করব। তাহলে বিপরীত ফাংশন যদি নির্ণয় করতে যাই তাহলে আমাকে ধরে নিতে হবে বিপরীত ফাংশনটা কি। এটা হচ্ছে বিপরীত ফাংশন, এটাকে ধরে নেই আমরা যে এর মান m। তাহলে এই বিপরীত ফাংশনটা এখন বের করি। বের করার চেষ্টা করার জন্য আমার এই ফাংশন এই পাশে নিয়ে আসলে কি হবে? f of m x, ফাংশনের মান বসাই 2m minus 5 2m plus 3x। এখন আমরা বিপরীত ফাংশন নির্ণয় করার সময় গত ক্লাসে এই জায়গায় আসে কি করছি? যে কোণাকুণি গুণ করছি। তাহলে এই কোণা আর এই কোণা গুণ করব। তাহলে এই কোণা গুণ করলে কি পাচ্ছি আমরা? 2m minus 5 2mx, এই কোণা গুণ করলে 2mx plus 3x। এখন যেহেতু আমরা m নির্ণয় করব সুতরাং m দুটাকে এক পাশে নিতে হবে। তাহলে 2m minus 2mx 3x আর 5 এর পাশে গেলে প্লাস 5। এবার কমন কি আসে? কমন আসে 2m 1 minus x থাকে। এখন যেহেতু আমরা m নির্ণয় করব তাহলে m রাখে বাকিগুলোকে কি করতে হয়? পক্ষান্তর করে দিতে হয়। 3x plus 5 আমরা তাহলে m রাখে বাকি 2 আছে, 2টাও পক্ষান্তর হবে, 2টাও পক্ষান্তর হবে, তার সঙ্গে পক্ষান্তর হবে এটাও। তাহলে এখানে আছে 1 minus x, তাহলে 1 minus x এটাও পক্ষান্তর হয়ে গেল। তাহলে যে মানটা আমরা পেলাম, এখন প্রথম লাইনে লক্ষ্য করো m এর মানটা কত? এই মানটা এখানে আসে বসে। প্রথম লাইনের মানটা আবার শেষ লাইনে আসে, তাহলে এতে বিপরীত ফাংশনটা আমাদের বের হয়ে গেল। তাহলে পেলাম উপরে 3x plus 5 আর নিচে পেলাম 2 1 minus x। তাহলে আমাদের বিপরীত ফাংশনটা বের হয়ে গেল। আমরা গত ক্লাসেও শিখছিলাম এই বিপরীত ফাংশন। তাহলে এই বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় সেই আলোচনাটা আমরা শিখে গেছি, সার্বিক ফাংশনের ভিতরেই শিখতে হচ্ছে। এরপরে বিপরীত ফাংশনের রেঞ্জ ডোমেইন বের করব। বিপরীত ফাংশনে আমরা সব মানেই প্রবেশ করাতে পারি না, দেখতে হবে এমন মান প্রবেশ করানো যাবে না যেখানে হরগুলা শূন্য হয়ে যায়। তাহলে হর শূন্য হতে পারবে না এমন মান প্রবেশ করাতে হবে। তাহলে এখানে হর কি আছে? হর আছে 2 1 minus x not equal 0, এটাকে কখনো 0 বানানো যাবে না। 1 minus x 0 এর নিচে এই 2 এর পাশে গেলে ভাগ, 1 পক্ষান্তর এটা 0 হয়ে যাচ্ছে, 1 পক্ষান্তর করলে আমরা পাচ্ছি minus x minus 1, উভয় পক্ষে minus 1 দ্বারা গুণ করলে পাবো আমরা x 1 not equal 1। তার মানে x টাকে 1 হিসাবে বিপরীত ফাংশনে প্রবেশ করানো যাবে না। তাহলে বিপরীত ফাংশনে কিন্তু 1 হিসাবে প্রবেশ করানো যাচ্ছে না, তাহলে এখানে ডোমেইনটা কত? বিপরীত ফাংশনের ডোমেইন এত এর ডোমেইন আমরা লিখতে পারি যে x এর সকল মান বাস্তব মান সেখানে ডোমেইন হিসেবে ব্যবহার করা যায়, শুধু কাকে বাদ দিয়ে? 1 কে বাদ দিয়ে। তাহলে এটি হচ্ছে ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেইন। আচ্ছা, বিপরীত ফাংশনের ডোমেইন কত বের হলো তাহলে? r বা 1 বা 1। বিপরীত ফাংশনের ডোমেইনটাই কি হয়? রেঞ্জ। মনে রাখতে হবে বিপরীত ফাংশনের ডোমেইনই হচ্ছে রেঞ্জ। তাহলে ফাংশনের রেঞ্জ, ফাংশন এর রেঞ্জ এটাই, কারণ ফাংশনে যেটা বের হয়ে যায় বিপরীত দিক থেকে আসলে সেটাই আমাকে ইনপুট দিতে হয়। বিপরীত ফাংশনের ডোমেইনটাই তাহলে ফাংশনের রেঞ্জ হয়ে থাকে। এখন দেখি আমাদের রেঞ্জটা কার সমান হচ্ছে? রেঞ্জ বের করা হয়ে গেছে, তার মানে রেঞ্জ যারা বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবে, ডোমেইন নির্ণয় করতে পারবে, তাদের রেঞ্জ নির্ণয় করা কোনো ব্যাপার না। এখন আসি যে এটাকে আমাকে প্রমাণ করতে হবে 1 2 আর সার্বিক কিনা।
অনটু এবং সার্বিক হতে গেলে প্রথমত ফাংশনকে এক এক হতে হয়, তার মানে আমরা খ নাম্বারে এক এক সেটা প্রমাণ করছি। এখন দেখি তারপরে কি করতে হয়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে কোডোমেনটা রেঞ্জের সমান হতে পারে। একটা চিত্র অবশ্যই উল্লেখ করা থাকবে এরকম যে সার্বিক ফাংশন বা অনটু ফাংশন যাচাই করার জন্য অবশ্যই এরকম একটা উপরে দেওয়া থাকে। এটার অবশ্যই একটা অর্থ আছে, এমনি তো দেয় না। এটার অর্থটা হচ্ছে কি, এটা কোডোমেন বলা হয়। পিছনেটা কি বলা হয়? কোডোমেন। এটাকে যদি কোডোমেন বলে তাহলে কোডোমেনের সমান হচ্ছে রেঞ্জটা কোডোমেনের সমান। রেঞ্জটা কোডোমেনের যদি সমান হয় তাহলে অবশ্যই সেটা সার্বিক ফাংশন। ওকে, f of x সার্বিক ফাংশন। অনেক সময় সার্বিক ফাংশন না লিখে অনটু ফাংশন অথবা অনটু ফাংশন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কয়েক ধরনের প্রশ্ন হয়। যত ধরনের প্রশ্ন হয়, 5 ধরনের প্রশ্ন, 5 ধরনের প্রশ্নেরই আমরা সমাধান পাবো এখান থেকে। জাস্ট এর প্যাটার্নের নিয়মটা যদি তোমাদের মনে থাকে তাহলে আমরা পাচ্ছি প্রথমে ডোমেন নির্ণয় করতে পারতেছি যে কোনো ফাংশনের, এবং এক এক ফাংশন নির্ধারণ করতে পারবো সেটা এক এক কিনা। এক এক নির্ধারণ করার পর যখন আমরা সার্বিক ফাংশন নির্ধারণ করা শিখলাম, সার্বিক ফাংশনের মাঝে আমরা বিপরীত ফাংশনটা নির্ণয় করতে হবে। আমরা গত ক্লাসে বিপরীত ফাংশনটা শিখছিলাম, তার মানে এটা আমাদের জানা। এবার বিপরীত ফাংশন নির্ণয় করার পর বিপরীত ফাংশনের ডোমেন কিভাবে বের করে, তাহলে ফাংশনের যেভাবে ডোমেন বের করে বিপরীত ফাংশনের ডোমেন একইভাবে বের করতে হবে। ঠিক একই নিয়ম অনুসারে আমরা ডোমেন বের করে নিলাম, বিপরীত ফাংশনের ডোমেন। তাহলে বিপরীত ফাংশনের ডোমেনটা কি বলা হয়? ফাংশনের রেঞ্জ। তাহলে ফাংশনের রেঞ্জটা পেয়ে গেলাম। ফাংশনের রেঞ্জ যখন পেয়ে গেলাম, এই ফাংশনের রেঞ্জটা আবার দেখলাম যে এটা কোডোমেনের সমান। তাহলে কোডোমেনের সমান যদি হয়ে যায় ফাংশনের রেঞ্জ, তাহলে সেই ফাংশনকে কি বলা হয়? সার্বিক ফাংশন বলা হয়। তাহলে সার্বিক ফাংশন আমরা পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়ম অনুসারে আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। আশা করি প্রত্যেক শিক্ষার্থী আমাদের ফাংশন অধ্যায়ে এই অঙ্কগুলো করতে পারবে। আর আমরা যে বোর্ডে যে অঙ্কটা করলাম আজকে, প্রত্যেক শিক্ষার্থী এই অঙ্কটা হোমওয়ার্ক হিসাবে আমাদের 2 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ফেসবুক পেজে কমেন্ট বক্সে নিজের নাম, রোজ, শাখা উল্লেখ করে জমা দিবে। এই আশা ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।